আমাদের চারপাশে আমরা যা কিছুই দেখি সব কিছুরই কিন্তু একটা গল্প আছে। ধরুন যে চেয়ারটায় বসে আছেন বা যে ফোনটা ব্যবহার করছেন, এমনকি হাতে ধরে থাকা কলমটা, এগুলো ঠিক কিভাবে আমাদের কাছে পৌঁছালো। চলুন আজ সেই লুকানো যাত্রার রহস্যটাই একটু খুঁজে বের করা যাক, যে সিস্টেমটা আমাদের প্রতিদিনের জীবনকে এতটা সহজ করে তুলেছে। একবার একটু ভাবুন তো, এই যে সাধারণ একটা কলম, এর প্লাস্টিকটা হয়তো তৈরি হয়েছে শত শত মাইল দূরের কোনো কারখানায়। কালিটা হয়তো এসেছে অন্য কোনো দেশ থেকে। তারপর সেগুলোকে এক জায়গায় আনা হয়েছে, প্যাকেজিং করা হয়েছে, আর তারপর ডিস্ট্রিবিউটরদের এক বিশাল নেটওয়ার্কের মাধ্যমে দোকানে পাঠানো হয়েছে। আর সবশেষে সেটা এসে পৌঁছেছে আমাদের হাতে। এই যে পুরো জটিল একটা প্রক্রিয়া, এটাই হলো ব্যবসা। কিন্তু এটা আসলে কিভাবে কাজ করে? আচ্ছা, চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। ব্যবসাকে জানেন একটা খেলার মতো ভাবা যেতে পারে। আর এই খেলার সহজ ৩টা নিয়ম আছে। ১, খেলাটা হতে হবে লিগ্যাল বা বৈধ। ২, খেলার মূল উদ্দেশ্য হলো লাভ করা, মানে মুনাফা অর্জন। আর ৩ নম্বরটা হলো, এটা কিন্তু একবার খেলেই শেষ না, এটা এমন একটা খেলা যা চলতেই থাকবে। এই ৩টা নিয়মই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার ভিত্তি। তাহলে যে কোনো পণ্যের যাত্রা ঠিক কোথা থেকে শুরু হয়? উত্তরটা একদম সহজ, তৈরি করা বা উৎপাদন থেকে। আর এই তৈরি করার কাজটাকেই বলা হয় শিল্প বা ইন্ডাস্ট্রি। শিল্পের মূল কাজটাই হলো প্রকৃতি থেকে পাওয়া কাঁচামাল, যেমন ধরুন কাঠ বা তুলা, সেগুলোকে এমন কিছুতে বদলে দেওয়া যা আমরা ব্যবহার করতে পারি, মানে একটা চেয়ার বা একটা শার্টে। সহজ কথায় বললে, শিল্প একটা কম দামি জিনিসকে অনেক বেশি মূল্যবান আর ব্যবহারযোগ্য করে তোলে। এই স্লাইডটা কিন্তু ব্যাপারটা দারুণভাবে তুলে ধরেছে। দেখুন, শুধু একটা গাছের কাঠ, কিন্তু নিজে থেকে তেমন কোনো কাজের না। কিন্তু শিল্প প্রক্রিয়ার মাধ্যমে সেই কাঠ প্রথমে তক্তা হয়, তারপর সেটাকে যত্ন করে কেটে জোড়া দিয়ে একটা সুন্দর আসবাবপত্রে পরিণত করা হয়। এই যে রূপান্তরের প্রত্যেকটা ধাপ, এটাই হলো শিল্পের অংশ। আর ঠিক এখানেই একটা পণ্যের জন্ম হয়। কিন্তু পণ্য তৈরি হয়ে গেলেই তো কাজ শেষ না। সত্যি বলতে কি, আসল চ্যালেঞ্জ তো এখান থেকেই শুরু হয়। একটা তৈরি হওয়া পণ্যকে ভোক্তার হাতে পৌঁছানোর পথে অনেকগুলো বাধা ডিঙ্গিতে হয়। প্রথম আর সবচেয়ে বড় বাধাটা হলো দূরত্ব। যেমন ধরুন, সিলেটের চা পাতা উৎপাদন হয় বাগানে, কিন্তু সেই চা পান করা হয় সারা দেশে, এমনকি দেশের বাইরেও। উৎপাদক আর ভোক্তার মধ্যে এই যে বিশাল একটা ভৌগোলিক দূরত্ব, এটাই হলো স্থানগত বাধা। এরপর আসে সময়ের সমস্যা। ভাবুন তো, শীতের পোশাকগুলো কিন্তু তৈরি হয় গরমকালে, কিন্তু আমাদের দরকার হয় শীতে। আবার ছাতার উৎপাদন হয়তো সারা বছরই চলে, কিন্তু এর চাহিদা সবচেয়ে বেশি থাকে বর্ষাকালে। এই যে উৎপাদন আর ব্যবহারের মধ্যে সময়ের একটা গ্যাপ, এটাই হলো কালগত বাধা। আর এই লম্বা যাত্রাপথে কি না হতে পারে? পণ্যটা চুরি হতে পারে, জাহাজ ডুবিতে হারিয়ে যেতে পারে, বা কোনো দুর্ঘটনায় নষ্ট হয়ে যেতে পারে। এই সব অনিশ্চয়তাই হলো ঝুঁকিগত বাধা, যা ব্যবসার এক নিত্যদিনের সঙ্গী। তাহলে আমরা স্থান, সময় আর ঝুঁকির বাধা তো দেখলাম, কিন্তু আরও দুটো বড় বাধা আছে। একটা হলো এই পুরো প্রক্রিয়াটা চালানোর জন্য যে টাকার দরকার, সেটা জোগাড় করা। আর সবশেষে আইনগতভাবে পণ্যের মালিকানা বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে হস্তান্তর করা। তাহলে প্রশ্ন হলো, ব্যবসা এই 5টা বিশাল বাধা পার করে কিভাবে? এখানেই আমাদের গল্পের হিরোর এন্ট্রি, আর তার নাম হলো বাণিজ্য বা কমার্স। এই সব বাধা দূর করার জন্যই কিন্তু বাণিজ্যের জন্ম। বাণিজ্যকে আসলে একটা সেতুর মতো ভাবা যেতে পারে। এর একটাই উদ্দেশ্য, শিল্পে যে পণ্যটা তৈরি হলো আর যে মানুষটা সেই পণ্যটা ব্যবহার করবে, তাদের মধ্যকার সমস্ত বাধা দূর করে একটা সংযোগ তৈরি করা। এই সেতুটা না থাকলে উৎপাদক আর ভোক্তা তো চিরকাল আলাদাই থেকে যেত। আর এইখানেই এসে জানেন, পুরো পজলটা একসাথে মিলে যায়। এই স্লাইডটা কিন্তু অসাধারণ, কারণ এটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রত্যেকটা নির্দিষ্ট সমস্যার জন্য বাণিজ্যের কাছে একটা নির্দিষ্ট সমাধান আছে। চলুন একটু মিলিয়ে দেখি। ওই যে স্থানগত বাধা ছিল, সেটার সমাধান হলো পরিবহন, মানে ট্রাক, জাহাজ, প্লেন। সময়ের যে বাধাটা ছিল, সেটার সমাধান হলো গুদামজাতকরণ বা ওয়্যারহাউজিং, মানে পণ্যটা ঠিক সময় দরকার হওয়ার আগ পর্যন্ত গুদামে নিরাপদে থাকলো। এরপর ঝুঁকির যে ভয়টা ছিল, মানে চুরি বা নষ্ট হয়ে যাওয়ার ভয়, সেটার জন্য আছে বিমা। আর এত সব কিছু করার জন্য যে টাকার দরকার, মানে ফাইন্যান্সের বাধা, সেটা দূর করছে ব্যাংকিং। আর একদম শেষে মালিকানার যে বাধাটা, সেটা দূর হচ্ছে ট্রেড বা কেনা বেচার মাধ্যমে। ভাবা যায় কি দারুণ একটা সিস্টেম। তাহলে একটু ভেবে দেখলে বোঝা যায়, ব্যবসা আমাদের জন্য মোট 7 রকম ভ্যালু বা উপযোগিতা তৈরি করে। এর মধ্যে শিল্প কিন্তু শুধু একটা ভ্যালু তৈরি করে, সেটা হলো পণ্যটাকে তৈরি করা। বাকি 6টাই তৈরি করে বাণিজ্য।
এখান থেকেই বোঝা যায় একটা পণ্যকে আমাদের হাতে ব্যবহারযোগ্য করে তুলতে বাণিজ্য কতটা জরুরি। আমরা তো দেখলাম কিভাবে এই পুরো কাজটা হয়। এখন প্রশ্ন হলো, কারা এই বিশাল কর্মযজ্ঞটা চালায়? উত্তর হলো বিভিন্ন কোম্পানি। আর এই কোম্পানিগুলোরও কিন্তু নানা রকম আইনগত কাঠামো থাকতে পারে। চলুন এর একটা খুব সাধারণ উদাহরণ দেখা যাক। ব্যবসার জগতে দুটো খুব পরিচিত নাম হল প্রাইভেট লিমিটেড আর পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট কোম্পানি সাধারণত কয়েকজন ব্যক্তিগত মালিক মিলে চালান, আর পাবলিক কোম্পানির মালিকানা সাধারণ মানুষের জন্যও খোলা থাকে। এদের মধ্যে কিছু মূল পার্থক্য কিন্তু এদের কার্যক্রমকে পুরোপুরি বদলে দেয়। মূল পার্থক্যগুলো কি? ধরুন একটা পাবলিক লিমিটেড কোম্পানি যেমন গ্রামীণফোন স্টক মার্কেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে শেয়ার বিক্রি করে বিশাল অঙ্কের টাকা তুলতে পারে, কিন্তু একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেমন একটা এলাকার কোনো রেস্তোরাঁ সেটা পারে না। যে কেউ চাইলে স্টক মার্কেট থেকে গ্রামীণফোনের শেয়ার কিনতে বা বেচতে পারে, কিন্তু ওই রেস্তোরাঁর মালিকানা হস্তান্তর করাটা বেশ জটিল একটা ব্যাপার। আর আইনগতভাবেও একটা পাবলিক কোম্পানিকে ব্যবসা শুরুর জন্য কিছু বাড়তি অনুমতি নিতে হয়। আচ্ছা, তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম? এর সারমর্মটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, ব্যবসা শুধু লাভ করার একটা মেশিন না, এটা আসলে সমস্যা সমাধানের একটা অসাধারণ সিস্টেম। পণ্য তৈরি থেকে শুরু করে আমাদের হাতে পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটা সম্ভাব্য বাধার কথা আগে থেকেই ভাবা হয়েছে, আর তার জন্য একটা কার্যকর সমাধানও তৈরি করা হয়েছে। পরিবহন, ব্যাংকিং, বীমা, এই সবগুলোই কিন্তু এক একটা বাস্তব সমস্যার সমাধান। তাই পরের বার যখন কোনো পণ্য হাতে নেবেন, তখন শুধু পণ্যটাকেই দেখবেন না, এর পেছনের এই অবিশ্বাস্য সমাধান ব্যবস্থাটাকেও একবার উপলব্ধি করার চেষ্টা করবেন। আর তারপর নিজেকেই প্রশ্ন করবেন, যদি ব্যবসার প্রত্যেকটা ধাপই এক একটা সমাধান হয়, তাহলে আমাদের সমাজে বা জীবনে এমন আর কোন সমস্যা আছে যা একটা নতুন ব্যবসায়িক ধারণার মাধ্যমে সমাধান করা যেতে পারে? কে জানে, পরবর্তী বড় আইডিয়ার যাত্রাটা হয়তো আপনার কাছ থেকেই শুরু হবে।